নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। টেক্সাম অভিষেক সিং ডিলে নতুন মোড়, ইস্টবেঙ্গলের অভিষেককে পেতে বাধা। শোনা যাচ্ছে এবার নাকি আসরে মোহনবাগান সুপার জায়েন্ট। টেক্সাম অভিষেক সিংকে দলে পেতে শুরু থেকেই অল আউট ঝাঁপিয়েছিল লাল হলুদ, কিন্তু পাঞ্জাব এফসি তার ট্রান্সফার ফি 2 কোটি টাকা বাড়িয়ে দেয়। সেই ট্রান্সফার ফি নেগোসিয়েশনের কাজই বেশ কিছুদিন ধরেই করছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। অবশেষে কয়েকদিন আগেই পাঞ্জাব এফসির সঙ্গে ট্রান্সফার সমঝোতা নাকি হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের, কিন্তু এবার নাকি অভিষেককে পেতে প্রস্তাব দিয়েছে মোহনবাগান। আসলে শোনা যাচ্ছে অভিষেকের এজেন্টের সঙ্গে নাকি মোহনবাগান সিটিওর সম্পর্ক খুবই ভালো, তাই মোহনবাগান থেকে প্রস্তাব দেওয়া মানেই ট্রান্সফার মার্কেটে আরও দাম বাড়বে অভিষেকের। এখন দেখার টেক্সাম অভিষেক সিংয়ের এই ডিলটা গতবারের জিকশান সিং ডিলের মতো হয়ে যায় কিনা। ক্লেটন সিলভার জায়গায় স্ট্রাইকার নেবে ইস্টবেঙ্গল, কিন্তু তিনি কে? ট্রান্সফার মার্কেট ওপেন হওয়ার আগে জল্পনা চলছেই। শোনা যাচ্ছে নাকি আফ্রিকান স্ট্রাইকার নেবে ইস্টবেঙ্গল। এর আগে সৌদি রিয়াদে গিয়েছিলেন লাল হলুদ ফুটবলের হেড থাংবই সিং টো। সেখানে নাকি ওনার নজরেও এসেছিলেন 34 বছর বয়সী সৌদি প্রো লিগে খেলা মরক্কান উইঙ্গার মৌরাদ বাটনা। তার এজেন্টের সঙ্গে নাকি যোগাযোগও করা হয়েছিল, তারপর আর কোনো তেমনভাবে উচ্চবাচ্য নেই। এবার শোনা যাচ্ছে আরেক আফ্রিকান স্ট্রাইকার গ্লেসান ডালার নাম। 28 বছর বয়সী অ্যাঙ্গোলার জাতীয় দলের ফুটবলার, কাতার স্টার লিগে খেলেন, একাধিক পজিশনে খেলতে পারেন। যদিও ইস্টবেঙ্গলের তরফ থেকে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি, তবে যেই আসুন না কেন ইস্টবেঙ্গল কিন্তু বিদেশি স্ট্রাইকারের সন্ধানে। 3 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসছেন 25 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার রামসাঙ্গা ক্লাইছুন। এটা অবশ্য নতুন খবর নয়, শেষ 3 দিন ধরেই আলোচনা চলছে। কিন্তু এখন প্রশ্ন হলো, কেমন ফুটবলার তিনি? ইস্টবেঙ্গলের সৌভিক, জিকসান সিং কিংবা বিদেশি মিডফিল্ডারদের মাঝে জায়গা করে নিতে পারবেন তো? রিয়েল কাশ্মীরে তার কোচ ছিলেন ইশফাক আহমেদ, যিনি নিজে ইস্টবেঙ্গলে খেলেছেন ট্রেভার জেমস মর্গানের কোচিংয়ে। তিনি ভালোভাবেই জানেন বিপুল সমর্থক বেশ এই ক্লাবের জার্সির ওজন। সেই লাল হলুদ জার্সির চাপ নিতে পারবেন তো রামসাঙ্গা? হাতের তালুর মতো চেনা ছাত্রকে নিয়ে ইশফাক বলছিলেন, রামসাঙ্গা টেকনিক্যালি খুব সাউন্ড। এখন কোচ ওকে কিভাবে ব্যবহার করবেন তার উপর নির্ভর করবে। কোচ তাকে ঠিকমতো ব্যবহার করলে ইস্টবেঙ্গল উপকৃত হবে। He is very calm, technically very sound. East Bengal have all good players. It depends how coach will use them and how he puts in their philosophy. He can play number 8 also. For me, he's a very very good player. That's okay. I league player का तो यही I league teams का यही काम होता है. It's okay. That's fine. I am happy that we recruited him and now other big teams are liking him. As a coach, I am happy. Most of my players are going to big clubs. We had actually 90% our players, we had told them that we will let them go any time of season or outside the season if they get better offer in ISL teams, not I-League team. So sometimes some players we had kept, but some players we have not. We are more than happy to let them go and play, achieve their dreams. Okay. Real Kashmir never wants, compromise on players' dreams. That's true. Even though Ramsanga have called me already, he needs NOC. I said as a Real Kashmir club, we don't have a problem. We are happy to produce more players. ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কলকাতায় আসা আর যুব ভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলা সবুজ মেরুন জনতার এই স্বপ্ন আরও কয়েক ধাপ এগোলো, কারণ আল নাসেরের হয়ে এ মরশুমে খেলার সিদ্ধান্ত নিয়েছেন CR7। এ মরশুমে ACL 2 খেলবে মোহনবাগান, আর সৌদি প্রো লিগে 3 নম্বরে শেষ করেছে আল নাসের, যার মানে তারাও খেলবে ACL 2। কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আল নাসের মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারে কিনা তার জন্য তাকিয়ে থাকতে হবে ACL 2 এর ড্রয়ের দিকে।
যদি সেই ড্রতে মোহনবাগানের গ্রুপে পড়ে আল নাসের, তাহলেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যুবভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে খেলাটা সম্ভব হতে পারে। প্রথমে জল্পনা শুরু হয়েছিল আল নাসের ছাড়ছেন রোনাল্ডো, আর তাতেই মোহনবাগানের রোনাল্ডোর বিরুদ্ধে খেলার আশাটা ক্ষীণ হয়ে যায়। কিন্তু পর্তুগালকে নেশনস কাপ চ্যাম্পিয়ন করে রোনাল্ডো জানিয়ে দিয়েছেন আল নাসেরেই থাকছেন তিনি। তাই সবুজ মেরুন বনাম CR7 দেখার আশায় বুক বাঁধছে মোহনবাগানিরা। লড়াই শেষ, যুদ্ধ শেষ, উত্তপ্ত বাক্যবাণ শেষ। গত কয়েক মাসের যুযুধান দুই পক্ষের গরমাগরম বিবৃতির লড়াই, উত্তেজক আবহাওয়া, সব শেষ। সব উত্তেজনায় জল ঢেলে দিলেন দুই পক্ষ একসঙ্গে বসে। মিলে গেল মোহনবাগান নির্বাচনের যুযুধান দুই পক্ষ। এক টেবিলে বসে, একসঙ্গে বসে যৌথ সাংবাদিক সম্মেলন করে নির্বাচনে ইতি টেনে দিলেন দেবাশিস দত্ত, সৃঞ্জয় বোসরা। মধুরেণ সমাপয়েত। মিলেছিল একটাই প্যানেল, নমিনেশন জমা দিল। এক পক্ষের নেতা দেবাশিস দত্ত সভাপতি ও অন্য পক্ষের নেতা সৃঞ্জয় বোস সচিব, সহসচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়, ফুটবল সচিব বাবুন ব্যানার্জি, কোষাধ্যক্ষ সন্দীপন ব্যানার্জি, অর্থ সচিব সুরজিৎ বোস, ক্রিকেট সচিব সম্রাট ভৌমিক, হকি সচিব পিন্টু বিশ্বাস, টেনিস সচিব সিদ্ধার্থ রায়, ইউথ ফুটবলের দায়িত্বে শিলটন পাল, মাঠ সচিব শাশ্বত বোস। এছাড়াও কর্মসমিতির বাকি সদস্যরা হলেন রঞ্জন বোস, পার্থজিৎ দাস, সঞ্জয় মজুমদার, অনুপম সাহু ও সোহিনী মিত্র চৌবে। যুদ্ধ শেষ, মৈত্রীর পর কি বললেন দুপক্ষের দুই নেতা? সৃঞ্জয় আমার অত্যন্ত ভালো বন্ধু। আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি, আজ নয় বহুকাল, এবং আমাদের নিজেদেরও ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক সৌমিকের সাথেও তাই। যে কোনো কারণেই হোক দুটি দল তৈরি হয়েছিল, তারপরে আমরা সিদ্ধান্ত নিই, আমরা দুজনে বসলাম এবং এইটুকুনি আপনাদেরকে পরিষ্কার জানাচ্ছি, আমরা দুজনেই বসেছিলাম, আমি এবং সৃঞ্জয়, এবং আমি ওর কাছে কৃতজ্ঞ। ও বেন্ড ডাউন হয়েছে মোহনবাগানের স্বার্থে, আমরাও বেন্ড ডাউন হয়েছি, এবং দুটো দল মিলে মোহনবাগানের জন্য যেটা ফুটবল টিম যেরকম আমরা তৈরি করে বেস্ট টিম তৈরি করা হয়, আর যখন খেলতে নামে বেস্ট 11 তৈরি করা হয়, আমরা আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি কামিং 3 বছর, যারা মোহনবাগানকে আরও সাফল্যের পথে নিয়ে যাবে এবং জয়ের ধ্বজা ওড়াবে। এবং এই যে কমিটি তৈরি হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস মোহনবাগানকে অনেক দূর নিয়ে যাবে এবং শুধু ভারতবর্ষে নয়, আন্তর্জাতিক মানেও সাফল্যের রাস্তায় এই কমিটি নিয়ে যাবে। আমি মোহনবাগান সদস্য সমর্থকদের কাছে কৃতজ্ঞ। তারা এই কদিন ধরে নির্বাচন সংক্রান্ত মিটিংয়ে তারা যেভাবে এসছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, তার থেকে আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে আমাদের সংযোগ মেম্বারদের সঙ্গে তৈরি হয়েছে। তাদের কথাও আমরা জানতে পেরেছি, তাদের অভিযোগও আমরা জানতে পেরেছি, তাদের বক্তব্য আমরা শুনেছি, এবং আমরা এই যে নতুন কমিটি তৈরি হলো, এই কমিটি দুপক্ষই যা আমরা বলেছি সবই তো মেম্বারদের ভালোর জন্যে, সেইটাকে মাথায় রেখেই আমরা কাজ করব। এবং আমরা পরবর্তীকালে আপনাদের দেখতেও পাবেন যে ক্লাবের ভালোর জন্যে, মেম্বারদের সমর্থকদের ভালোর জন্যে আমাদের এই কমিটি কাজ করবে, এবং আশা করব এই সাফল্য আরও এগিয়ে চলবে মোহনবাগান। আর একটা কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করছি, অনেকে পার্সেন্টেজ করছে, আমি দেখছি অনেক জায়গায় বেরোচ্ছে 50-50 এই তাই। আপনাদেরকে আমি একদম ঘোষণা করছি, এটা হচ্ছে 100%, 100 এই টিমটার নাম মোহনবাগান টিম। এর দুপক্ষ কার কত আজকে থেকে আমরা এক, তো সেই জন্যে এই পক্ষের এত ওই পক্ষের এত বলে এখন আর কিছু রইল না। এখন সব পক্ষ মিলিয়ে 100%-এর টিম তৈরি হলো পরবর্তী 3 বছরের জন্যে। আমরা একটা ইলেকশন প্রক্রিয়ায় গেছিলাম এবং আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো। তাই জন্যই আমরা এবার গিয়ে প্রচুর মেম্বারের সাথে গিয়ে মিট করতে পেরেছি, তাদের প্রবলেম জানতে পেরেছি, তাদের কি দরকার আমরা সলিউশন আনবো বলে আশ্বাস দিয়েছি। আজকে যদি আপনার গণতন্ত্র না হয় তাহলে তো আপনার সেই মেম্বারদের সাথে যোগাযোগ, সেই যোগসূত্রতাই থাকে না।
আজকে অনেকে হয়তো বলছে ইলেকশন হলো না, কিন্তু আমার কাছে মোস্টলি ইম্পর্টেন্ট, আমি লাস্ট 2টো মিটিংয়ে বলে এসেছি যে এই মেম্বারদের সাথে জনসংযোগটা তৈরি করা। এইটা যে তৈরি করেছে, আজকে প্রচুর মেম্বার আছে যে আজকে আমরা অনেক দিন পরে আজকে আমরা এইভাবে দুপক্ষই ইলেকশন মিটিং করেছি। আজকে আমরা যেভাবে সব জায়গা কভার করেছি, যেখানে আমরা সব জায়গায় মেম্বারদের মিট করেছি, তাদের প্রবলেম শুনেছি, আমরা বলেছি। সো এইটা খুব দরকার। আজকে আপনার যদি কোনো অপোজিশন না থাকতো তাহলে ইলেকশন না হলে সেটা বাঞ্ছনীয় নয় কোনো জায়গার পক্ষেই। তাই জন্য আমরা একটা জায়গায় এসে দেখলাম যে আমাদের এই যে একটা লড়াই চলছে সেটা একটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, কোথাও একটা মানে সেটা লাগাম দেওয়া উচিত। এবং আপনারা যদি দেখেন আজকের এই 2টো কমিটি কিন্তু আগেও কাজ করেছে একসাথে, অনেকেই অধিকাংশ এদের মধ্যে আমরা একসাথে কাজ করেছি। হ্যাঁ, আমার সাথে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য হয়তো আমরা আলাদা হয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না জীবনে কোনো কিছুই আলাপ আলোচনা দিয়ে বা একসাথে বসলে কিছুই মিটবে না, এটা আমার বিশ্বাস হয় না। তো আমরা তাই জন্য এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আজকে এই যে কোনো দিন আগে কোথাও দুপক্ষ এইভাবে একটা পজিশন অবধি এসে কোথাও এক হয়নি, এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ, যাতে আমরা সবাই মিলে মিশে মোহনবাগানের সেরা একাদশ হয়ে আমাদের সদস্য এবং সমর্থকদের যে আশা, যে চাহিদা, সেটা আমরা পূরণ করতে পারবো। কারণ এর পরে যদি আমরা বলতে যাই কোনো অজুহাত নিয়ে, তাদের কাছেও আমাদের মুখ থাকবে না বলার। তো আমি বিশ্বাস করি যে আমরা সবাই মানে কোয়াইট অ্যাডাল্ট, আমরা সবাই নিজেদের ভালো বুঝতে পারি, আমরা সবাই আমাদের লক্ষ্য হচ্ছে মোহনবাগান ক্লাবের ভালো। সো সেখানে আমরা একসাথে মিলেছি এবং এই যে আজকে মোহনবাগানের যে কর্মকর্তারা তৈরি হয়েছে, এই যে একাদশ, এই যে 22 জন আছে, প্লাস আমাদের ভাইস প্রেসিডেন্ট আসবে, আরও অনেকে আসবে, তাদের এই পুরো টিমটা আমার মনে হয় শ্রেষ্ঠ মোহনবাগান একাদশ হবে, মানে একটা টিম। জীবনে আপনি যদি দেখেন সব কিছুরই একটা সময় আসে উপলব্ধি হবার। মানুষ অনেক সময় উপলব্ধি করার কথা ভাবতে ভাবতে শেষ হয়ে যায়, অনেক সময় উপলব্ধি করা ঠিকভাবে, যেটা নিজেকে বাঁচার জন্য, সংস্থার জন্য ভেবে, প্রতিষ্ঠানের জন্য ভেবে মাঝে মাঝে কিছু স্টেপ নিতে হয়। সো আমার মনে হয় না কিছুই বিলম্বিত। যদি এই সিস্টেমটা ভালোভাবে কাজ করে, এই যে আমাদের একসাথে থাকাটা ভালো রেজাল্ট দেয়, তাহলে তো বলতে হবে এটাই সঠিক টাইমের সিদ্ধান্ত। আর বিলম্বিত হওয়াতে একটা সুবিধা হয়েছে যে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ওরাও গেছে, আমরাও গেছি, যে মিটিং করে মেম্বারদের বক্তব্য আমরা শুনতে পেরেছি। সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় পাথেয় হবে আমাদের এই কামিং 3 বছর চলার জন্যে, যে আমরা ওরাও বার করেছিল, আমরাও বার করেছিলাম যে আমরা কি করতে চাই, কিন্তু মেম্বাররা তারপরেও অনেক ফিডব্যাক আমরা পেয়েছি, ওরাও পেয়েছে। এখন আমরা বলতে আমরা আমাদের সবাইকে মিন করছি, আমরা সেই পাথেয় ধরেই আমরা 3 বছরের জন্য কাজ করব। মোহনবাগান নির্বাচন নিয়ে যুযুধান ছিল 2 পক্ষ। তাহলে নমিনেশন জমা দেওয়ার সময় কিভাবে এক হয়ে গেলেন দেবাশিস দত্ত, সৃঞ্জয় বোস? কেন এই সমঝোতা? কেই বা করলেন দুজনকে এক? সেটাও জানিয়ে দিলেন দেবাশিস টুম্পাই। দেখুন, মোহনবাগান ক্লাব হচ্ছে সমাজের একটা সবচেয়ে বড় প্রতিচ্ছবি, এবং এখানে আমাদের সদস্য সমর্থক প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিত্বতে ভরা। আর মোহনবাগান ক্লাব ইজ পার্ট অফ দ্য সোসাইটি। বাঙালি জন্মগ্রহণ করে, তার মধ্যে ম্যাক্সিমাম বাঙালি মোহনবাগান হয়ে ওঠে। সেই জন্যে সব মানুষই, আমি তাদেরকে মানুষ হিসেবে দেখতে চাই, তাদেরকে রাজনৈতিক কি অরাজনৈতিক হিসেবে আমি দেখতে চাই না। সব মানুষই হয়তো কিছু না কিছুভাবে উদ্যোগ নিয়েছিল। এবং আমাদের একটা কথা আপনাকে বলছি, যেটা সৃঞ্জয় যেটা বলেছে একদম ঠিক বলেছে, এই কথাবার্তা আমাদের অনেক দিন ধরেই চলছে। এটা নয় যে ইলেকশন প্রসেস যেদিন শুরু হয়েছে তার অনেক আগে থেকেই চলছিল, যে আমাদের মধ্যে যেহেতু আমরা একসাথেই কোনো না কোনোভাবে আমরা মিলিত আছি। আমি টুবলাই, আমরা একসাথেই ব্যবসা করি, আমরা কোথাও না কোথাও, কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে হয়তো কিছু আমাদের মধ্যে ডিসপিউট ছিল, তো সেইগুলো মিটিয়ে আমরা গিয়ে আসতে পারলাম।
সেখানে বহু লোকের আছে, সেটা সবই রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম নয়, অনেক রাজনৈতিক অনেক অরাজনৈতিক ব্যক্তিত্ব, তবে সবাই মোহনবাগানই। তারা মোহনবাগানের ভালো চায় বলে তারা চেয়েছে এবং তারা মনে করেছে এই যে দুজন বা এই দুটো পক্ষ যদি মেলে সেটা মোহনবাগান ক্লাবের জন্য অত্যন্ত ভালো দিক হবে। যে আমাদের কমিটিটা হয় 22 জনের প্রথম কমিটি, তারপরে এখানে অনেক দিক আছে, কোঅপশন আছে, ইনভাইটি আছে। আপনি তো আমাকে প্রশ্ন করলেন না যে দেবাশিস দা আপনি কেন, আপনি তো বাদ পড়েছেন, আপনি তো নমিনেশন দেননি, তো উনি সঞ্জয় ঘোষটা জানলেন কি? আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। উনি তার মানে প্যানেলটা জানেন, তাই জন্য উনি বলছেন যে সঞ্জয় ঘোষকে আপনারা বাদ দিয়েছেন, এটাই তো বললেন। তো প্যানেলটায় দেবাশিস দত্তও নমিনেশন দেয়নি, সেটা কিন্তু প্রশ্নটা এলো না যে আপনি কেন বাদ দিলেন। তো এখানে বাদ কেউই যায় না, হয়তো প্রথম সঞ্জয় ঘোষ, একটাই কথা, 2018 অবধি সঞ্জয় ঘোষ কিন্তু এই আমাদের ফুটবল টিম বা কিছু একটা মানে এমন একটা ইন্টিগ্রাল পার্ট ছিল, তখনও কিন্তু এই শাসক দলই ছিল। সো আমি এটা অলওয়েজই বলে এসেছি, মোহনবাগান ইস্টবেঙ্গলে এই বিজেপি, তৃণমূল, সিপিএম এগুলো দেখা উচিত নয়। অনেক সময় অনেকে আছে যারা ছোটবেলা থেকে মোহনবাগানি, কিন্তু পরবর্তীকালে তাদের জীবনে তারা রাজনীতিতে এসেছে, তাই বলে কি তারা মোহনবাগানে আসতে পারবে না? না, এটা আজকেরটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা আপনাদের পরিষ্কার করে দিই, আজকেরটা ফার্স্ট স্টেপ। তারপরে সেকেন্ড স্টেপ আছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কোঅপশন, ইনভাইটি। তো পরবর্তী স্টেপগুলোতে আপনারা দেখবেন অনেক লোক আরও এর মধ্যে আসবে। এই নির্বাচনের জন্যই মোহনবাগানের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন টুটু বসু। তবে এখন যে দেবাশিস সৃঞ্জয় এক হয়ে গেলেন, যা জানা যাচ্ছে মোহনবাগানের সভাপতি হচ্ছেন দেবাশিস দত্ত। তাহলে টুটু বসু তিনি কি আর থাকছেন না মোহনবাগানের কোনো পদে? টুটুদা পদে থাকেন আর না থাকেন, টুটুদা মোহনবাগান ক্লাবের অভিভাবক। আজকে বলুন তো, চুনি গোস্বামী কবে পদহীন হয়ে গেছিলেন? চুনি গোস্বামী কবে হয়ে গেছিল? বহুদিন আগে। তো চুনি গোস্বামী কি মনমানতে সরে গেছিল? চুনি গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, টুটু বোস এরা মোহনবাগানের বাইরে হতে পারে না, এরা মোহনবাগানই থাকবে। তাদের পদ দিয়ে তাদেরকে বিশ্লেষণ করা যায় না। ও কর্মকর্তারা মানুষ নয়, কর্মকর্তারা মানুষ নয়। আপনি কি বলছেন কর্মকর্তারা মানুষ নয়? আপনি কি বলতে চাইছেন কর্মকর্তারা মানুষ নয়? না কর্মকর্তারা ক্লাবের জন্য কাজ? আমি ফুটবলার হিসেবেই বলছি। না না, এক সেকেন্ড, আমরা তাহলে কি আজকে মোহনবাগানে ধীরেন দে, উমাপতি কুমার এদের কাউকে মনে রাখি না? তারাও তো কর্মকর্তা। ধীরেন দে তো ফুটবলার নয়। সময় আপনারা সব ধীরে ধীরে জানতে পারেন। সমঝোতা হলো, পদমর্যাদা ও চেয়ার দুই পেলেন ওরা, কিন্তু শ্রমিক বসু পদমর্যাদা তো দূরস্ত, চেয়ারই নেই। পরে চেয়ার পাওয়া গেল ঠিকই, কিন্তু বসবেন কোথায় সে নিয়েও বেশ মজাদার ঘটনা ঘটে গেল মোহনবাগান তাঁবুতে। এই টুপলে একটা চেয়ার দে, আমার পাশে বসতে দেবে না, ওর পাশেই বসাবে। না না, এদিকে দে, এদিকে দে, বলছি কারণ আছে, বলছি ওর দিকেই রাখবে, এক ফ্রেমে ছিলেন দুজন, হলেন তিনজন। মধ্যমণি সভাপতি দেবাশিস দত্তের দুই পাশে টুটু বসুর দুই পুত্র, সৃঞ্জয় বসু ও শ্রমিক বসু। কিন্তু ওরা কাছাকাছি, পাশাপাশি। দূরত্ব কি ঘুচল? খোলসা করে দিলেন শ্রমিক বসু। বলে এসেছি যে দুজনের মধ্যে কোনো কারণে দূরত্ব বেড়েছিল, কিন্তু আমার এখনও মনে হয়, তখনও মনে হয়েছিল, যেটার জন্য আমি চেষ্টা করেছি যে দুজনে একসাথে হলে মোহনবাগানের জন্য ভালো হয়। ওর জন্য ভালো হয়, কারণ ও দুজনের মধ্যে ঝগড়া হলে প্রবলেমে পড়ছে। সেই জন্যে মোহনবাগানের ভালো, আমার মনে হয় এরা দুজনে একসাথে কাজ করলে এর থেকে আজকের দিনে আমার মনে হয় এই জুটির বদলে আর কোনো জুটি নেই বা কোনো ব্যক্তি একা নেই যে মোহনবাগানে ভালো করতে পারে। এছাড়া আমার কোনো বক্তব্য নেই। মিল তো একদিনে হবে না, কিন্তু আশা করি সেটা যখন পাশাপাশি বসে হাতে হাত দিয়ে বসেছে, সেটা নিশ্চয়ই দুজনে মালা পরাবে দু একদিনের মধ্যে। মঙ্গলবার 2027 এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের হংকং ম্যাচে নামবে মানালো মার্কোয়েজের ভারত। র্যাঙ্কিংয়ে অবশ্য কিছুটা এগিয়ে আছে ভারত। টিম ইন্ডিয়ার র্যাঙ্কিং যেখানে 127, সেখানে হংকং আছে 153 নম্বরে। তবে হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউড, যিনি ভারতীয় ফুটবলকে খুব ভালোভাবে জানেন। স্টেডিয়ামের দর্শক আসন 50,000, এর মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। হংকং ফুটবল ইতিহাসে সে দেশে কখনো একসঙ্গে এত মানুষ একটা ম্যাচ দেখেনি। 2022-এ শেষ সাক্ষাৎ কলকাতার যুবভারতীর এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে 4-0 গোলে জিতেছিল ভারত।
ভারতীয় দলের রক্ষণভাগের স্তম্ভ সন্দেশ জিঙ্গান অবশ্য অতীতের কথা মনে রাখতে চান না। তিনি জানান, সে ম্যাচের পর হংকং অনেক বদলে গিয়েছে, নতুন কোচ, নতুন ফুটবলার। এবার আমাদের কাজটা সহজ নয়, অতীত ভেবে আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই। ভারতীয় দলের এক ফুটবলার ছাংতে জানান, হংকংয়ের রক্ষণ সংগঠন এত ভালো এবং কাউন্টার অ্যাটাক এত ভালো, ওদের বিরুদ্ধে খেলা সবসময় কঠিন। তাছাড়াও হংকং দলে ব্রাজিল, স্পেন আর জাপানে জন্মগ্রহণ করা বেশ কয়েকজন ফুটবলার আছেন। তাই গোটা ভারতীয় দল মনে করছে মঙ্গলবার বেশ কড়া চ্যালেঞ্জই অপেক্ষা করে আছে তাদের জন্য। রবিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিধাননগর গোল্ড কাপের শুভ সূচনা হয়ে গেল। বল মেরে এই টুর্নামেন্টের সূচনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাকে সঙ্গ দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ দমদমের 28 নম্বর ওয়ার্ড এবং বিধাননগরের 33 নম্বর ওয়ার্ড। ম্যাচটিতে 2-1 গোলে জিতেছে বিধাননগর 33 নম্বর ওয়ার্ড। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, আলভিটো ডিকুনা, মেহতাব হোসেন। ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে হাত মেলালেন প্রাক্তন ফুটবলাররা। শ্যামনগরে জমজমাট ফুটবল ফেস্টিভ্যাল। বটতলা ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় প্রীতম গোল্ড কাপের ফাইনালে হুগলির এসএনজি ক্লাব টাইব্রেকারে 4-3 গোলে হারায় শ্যামনগর যুগের প্রতীককে। কানায় কানায় পূর্ণ অন্নপূর্ণা খেলার মাঠে ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন মুরারি সুর, অমিত ভদ্র, শিলটন পাল সহ বহু বিশিষ্ট মানুষেরা। স্পেনকে হারিয়ে 2019 সালের পর সেলেকাও দাস কুইনাজরা দ্বিতীয়বারের জন্য নেশন লিগের শিরোপা জয় করলেন। লড়াইটিকে দুই প্রজন্মের দ্বৈরথ হিসেবে ব্যাখ্যা করা যায়। একদিকে 40-এর রোনাল্ডো, অন্যদিকে 17-র ইয়ামাল, কিন্তু শেষ হাসি পর্তুগালের। টাইব্রেকারে তারা স্পেনকে শেষ পর্যন্ত হারায়। 61 মিনিটে দেখা যায় রোনাল্ডো ম্যাজিক। বাঁদিক থেকে ভেসে আসা ক্রস স্প্যানিশ ডিফেন্ডারের পায়ে লেগে উঠে যায়। ওই সময় গোলের সামনেই ছিলেন রোনাল্ডো। স্পেনের দুই ডিফেন্ডারকে এড়িয়ে চৌকিতে ভেসে আসা বলকে প্রথম পোস্টের দিকে জালে জড়িয়ে নিজের ক্যারিয়ারে 138তম গোল করে ফেলেন তিনি। 40-এও তিনি অনন্য। রবিবার মিউনিক স্টেডিয়ামে নেশন লিগ ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারানো পর্তুগালের জয়ে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পিছিয়ে পড়া অবস্থায় 61 মিনিটে দারুণ গোল করে দেশের হয়ে তিনি করে ফেললেন নিজের 138তম গোল। দল জেতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশের হয়ে ট্রফি জেতাই এখনও আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। 40-এও অনবদ্য রোনাল্ডো, আবারও পর্তুগালকে বিশ্বমঞ্চে বড় প্রাপ্তি এনে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই বয়সেও এমন পারফরমেন্স দেখে যখন সবাই অবাক হচ্ছেন, তখন একদমই বিস্মিত নন একসময় রিয়াল মাদ্রিদের শুরুর দিকে রোনাল্ডোকে কাছ থেকে দেখা বেলগি মিচেল। শুরুতে যে তার আন্ডারেই বেশ কিছুদিন কোচিং নিয়েছিলেন রোনাল্ডো। এমনকি রোনাল্ডোর ছেলেও একটা সময় বেলগির কাছেই প্রশিক্ষণ নিয়েছিলেন। বেলজিয়াম থেকে প্যারালাল স্পোর্টসকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রোনাল্ডোর এই সাফল্য ব্যাখ্যা করলেন বেলগি। Regarding technical skills, he was busy every day. As a matter of fact, he takes care of all the details in finishing, heading. We saw it also in the past competition of the national teams. The way he's still jumping, but this is something he concentrate on continuously. So finishing, he can stay on a pitch and take some free kicks. So a lot of set places, and also the jumping, the heading. He looks to all the details, and it is a remarkable commitment. The fact that he does not only take part of the team training sessions, but afterwards he will go on concentrating on small details and repeating millions of times certain skills, and that's so special about him. There are not so many, although most of the best players they have that. I've worked with a lot of famous players, and their mental commitment and strength is typical for what they are doing. And Ronaldo is the same. I think it will be very difficult for him to accept he cannot go on anymore, because it's still in his head. And no, it's special. It's special to watch him and to get to know
how he is spending so many training hours on the pitch, in the fitness. I think there's only one thing in his life, that's playing football. রোনাল্ডো কিভাবে এই বয়সেও এত ফিট, সেই রহস্য ভেদ করলেন বেলগি মিচেল। It's not a surprise to me because the way he takes care of his body and his commitment is unbelievable. I remember when I was in Madrid training the first team with Mourinho. He was injured, so it was actually a pity he couldn't be part of the training sessions. But Mourinho told me every day it was about 5-6 hours in the fitness center, and he tried to recover as quickly as possible, and that was typical for him. The way he actually physically and mentally takes care of his career, it's unbelievable. And yesterday you could also see, because that's also important, the emotion he had after the game shows how strongly he is motivated to go on performing. But I also, when I was in Saudi Arabia, one of his sons took part of our training sessions in Riyadh, and I remember one of my colleagues told me one day he assisted a training session, and the way he looks to physical performance is unbelievable. It is actually something that motivates him in a fantastic way. And so I'm not surprised that, though he is already 40 years old, but as long as you are mentally connected to what you're doing, this is very important. But also next to that, the fact that through his experience, through the long career he had, do not forget, and you could see it in the semi-final and yesterday in the final, the fact he has so many solutions in his brain regarding positioning. This will always have an influence on the results of the team. রবিবার মিউনিক স্টেডিয়ামে নেশন লিগ ফাইনাল চলাকালীন অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গ্যালারির ওপর থেকে পড়ে গিয়ে এক দর্শকের মৃত্যু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ইউএফার এক কর্তা জানিয়েছেন, ম্যাচের চরম উত্তেজনার সময় এই ঘটনা ঘটেছে। দর্শকটি মাথায় গুরুতর চোট পান, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পোল্যান্ডের হয়ে খেলবেন না দেশের আইকন স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। যতদিন বর্তমান জাতীয় কোচ হিসেবে কাজ করবেন মিখাল প্রভিয়ের্জ। সোশ্যাল মিডিয়ায় লেভানডস্কি এই কথা জানিয়েছেন। দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, ফিনল্যান্ড এবং মলডোভার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে লেভানডস্কি না খেলতে চাওয়ায় কোচ জিলেনস্কিকে জাতীয় দলের অধিনায়ক করেছিলেন এবং সেটাই লেভানডস্কির এই সিদ্ধান্তের কারণ। সর্বোচ্চ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে 4 ম্যাচের 2টিতে জয় এবং 2টি ড্র। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে 2 ম্যাচের 2টিতেই জয়। এহেন ঝকঝকে পরিসংখ্যান নিয়ে 1998 সালের পর বিশ্বকাপে আর দেখা যায়নি নরওয়েকে, কিন্তু এবার নতুন করে সেই সম্ভাবনাই যেন উস্কে দিচ্ছেন আর্লিং হাল্যান্ড, মার্টিন ওডেগার্ড, আলেকজান্ডার সার্লতদের মতো এক ঝাঁক তারকা। তাদের ঘিরে আশায় বুক বাঁধছেন নরওয়ে সমর্থকরাও। বিশ্বকাপ বাছাই ম্যাচে গত শুক্রবার ইতালিকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে এখনও পর্যন্ত গ্রুপ পর্বের শীর্ষেই আছে তারা। ফলে তাদের বিশ্বকাপের মূল পর্বে খেলা নিয়েও আশার আলো দেখছেন নরওয়েবাসীরা। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে ঘিরে যত কাণ্ড, অস্ট্রেলিয়াকে সেখানে ট্রেনিং করার অনুমতি দেওয়া হয়নি, অথচ ভারতীয় দলকে সেখানে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে। এতেই ক্ষুব্ধ অজি টিম ম্যানেজমেন্ট। এই স্টেডিয়ামেই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু অস্ট্রেলিয়া সেখানে অনুশীলন করতে চাইলেও অনুমতি মেলেনি। এদিকে 20 জুন থেকে শুরু হবে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে ভারতীয় দলকে সেখানে অনুশীলন করতে দেখা যায়। এমন ঘটনায় ক্ষোভ চেপে রাখেনি প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া দল। অবশ্য শেষ পর্যন্ত রবিবার লর্ডসে অনুশীলনের অনুমতি পান কামিন্সরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে প্রথম একাদশে সুযোগ পাওয়ার দাবি জোরালো করলেন বঙ্গ ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এই দলের হয়ে দুর্দান্ত ৮০ রানের ইনিংস খেললেন অধিনায়ক ঈশ্বরন। সিনিয়র টেস্ট দলের প্রথম একাদশে সুযোগ পাওয়ার জন্য ঈশ্বরনের সঙ্গে মূল লড়াইটা সাই সুদর্শনের। এই মূল্যবান ৮০ রান লড়াইয়ে অনেকটাই এগিয়ে দিল বাংলার ঈশ্বরনকে। 2025-এ ভারতে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি পরিবর্তন করল বিসিসিআই। নভেম্বরের 14 থেকে 18 দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। পরিবর্তিত সূচিতে ওই ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। কারণ হিসাবে দিওয়ালির সময় দিল্লির দূষণকে বড় করে দেখানো হয়েছে। এদিকে ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল কলকাতায়, সেটি সরিয়ে নিয়ে যাওয়া হলো দিল্লিতে। পাশাপাশি চেন্নাইয়ের চিপকে মাঠ সংস্করণের জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হলো ভারতীয় মহিলা এবং অস্ট্রেলিয়া মহিলা দলের একদিনের সিরিজ। চেন্নাইয়ের পরিবর্তে প্রথম দুটি ম্যাচ হবে নিউ চণ্ডীগড়ে, তৃতীয় ম্যাচটি হবে দিল্লিতে। জসপ্রীত বুমরার মেসেজে অস্ত্রোপচারের আগে অনেকটাই আত্মবিশ্বাস ও সাহস পেয়েছিলেন বলে জানালেন ক্যামেরন গ্রিন। গ্রিনের পিঠে অস্ত্রোপচার হয়, একই অস্ত্রোপচার হয়েছিল বুমরার এবং তিনি ফিট হয়ে দুর্দান্তভাবে কামব্যাক করেছেন। গ্রিনকে অস্ত্রোপচারের আগে সে কথাই জানিয়ে বার্তা পাঠান বুমরা। অজি ক্রিকেটার জানিয়েছেন বুমরার বার্তাটা সত্যিই স্পেশালি ছিল। নতুন বিতর্কে জড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ম্যাচে মহিলা আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন অশ্বিন। তাকে এলবিডব্লিউ আউট দেয়া নিয়ে গন্ডগোলের সূত্রপাত। টিভি রিপ্লেতে দেখা গিয়েছে বল লেগ স্ট্যাম্পের বাইরে পড়ে থাকতে পারে। এই ঘটনা নিয়ে আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। রবিবার ইয়ানিক সিনারের বিরুদ্ধে 5.5 ঘন্টা দৈরথ জিতে তিনি তার 5 নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। সিনারকে হারাতে খেললেন ফরাসি ওপেনের দীর্ঘতম ফাইনাল। তারপরই কার্লোস আলকারাজের মুখে সিনারের প্রতি কৃতজ্ঞতা। বলে দিলেন, তোমার সঙ্গে খেলেই আমার ইতিহাস তৈরি হলো, এর জন্য আমি কৃতজ্ঞ। তুমি আরও অনেক অনেক গ্র্যান্ড স্ল্যাম জিতবে। সোশ্যাল মিডিয়ায় ততক্ষণে কিন্তু রাফায়েল নাদালের পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। তিনি লিখেছেন, 5.5 ঘন্টা ধরে যে মানসিক দৃঢ়তা কার্লোস দেখালো, তাকে আমার কুর্নিশ। রূপকথার ফাইনালে ইয়ানিক সিনারকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের খেতাব জিতলেন কার্লোস আলকারাজ। নিজের উচ্ছ্বাস প্রকাশের পর খবর রাখেন ইউরোপীয় নেশন লিগের ফাইনালের, যেখানে পর্তুগালের বিরুদ্ধে খেলে তাঁর দেশ স্পেন। কিন্তু যখন শোনেন স্পেন হেরে গিয়েছে, তখন নিজের হতাশা প্রকাশ করেন টেনিস তারকা। স্পেনের ডাবল হলো না, টেনিস কোর্টের মতো ফুটবল মাঠে জয় এলো না। বেশ আক্ষেপ ঝরে পড়ল আলকারাজের। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। অবসর নেওয়ার আগে দীর্ঘদিন আমি আমার পারফরমেন্স নিয়ে উৎসাহী ছিলাম না। দল জিতলো কি হারলো আমার কোনো আগ্রহ ছিল না। রব ওয়াল্টারের সঙ্গে আলোচনায় বলেছিলাম, যা হচ্ছে সেটা আমার ভালো লাগছে না। ওয়ার্ম আপের সময়ই আমি চোটের ব্যাপারটা অনুভব করি, কিন্তু দেশের জন্য যদি পা ভেঙে যায়, ভেঙে যাক। দেশকে ট্রফি দেওয়ার জন্য আমাকে খেলতেই হবে, আমি আমার সব দেব। আমার বাবা ফাইনালটা দেখতে পারেননি, তিনি রেস্টুরেন্টের চিফ শেফ, কাজে ব্যস্ত ছিলেন। যদি কাজ শেষ করতে পারতেন তাহলে হয়তো ম্যাচটা দেখতে পারতেন। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।